আজকালকার দিনের এঁচোড়গুলো যতই ছোট হোক না কেন, তার থেকেও ছোট কিন্তু আমাদের ফ্যামিলিগুলো। তাই এই ছোট্ট এঁচোড়গুলোও কিন্তু একদিনে খাওয়া সম্ভব হয় না, কিছু না কিছু রয়েই যায়। আর পরপর একই রকম ডাল ঝোল ঝাল তো আর ভালো লাগে না। তো সেই কারণেই আজ আমি এই থেকে যাওয়া কিছুটা এঁচোড় একটু অন্যরকম স্বাদের রদবদল করে রান্না করব। তো আমি এখন এঁচোড়টা কেটে নিলাম। এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এগুলোকে কড়াইতে দিয়ে দেব। শুধু এঁচোড় নয়, এঁচোড়ের সঙ্গে একটা বড় সাইজের আলু আমি খোসা শুদ্ধ ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এরপর আমি বেশ অনেকটাই জল দেব, কারণ এঁচোড়টা যেহেতু আগের দিনেই কেটে নেওয়া হয়েছে তাই একটু শুকিয়ে গেছে। এখানে সিদ্ধ করতে একটু বেশি জল লাগবে আর সময়টাও একটু বেশি লাগবে। তো দেখুন আমার সিদ্ধটা হয়েই গেছে, এখানে জলটা অনেকটা কমে গেছে আর আমি দেখে নিচ্ছি এখন সিদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ছেঁকে নিচ্ছি। তো এরপর আমি কিছুক্ষণ রেস্ট দেব, কারণ ওই এক্সেস যে জলটা সেটা যাতে উবে যায়। এখন আমি কিছুটা মশলা করে নিচ্ছি। আদা আর রসুন বেটে নিলাম আমি শিলপাটায় খুব মিহি করে। এরপর জল ঝরানো এঁচোড় আর আলুটা দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন এখনও কিন্তু বাষ্প বের হচ্ছে। এরপর আমি একটা স্ম্যাশার দিয়ে প্রথমে স্ম্যাশ করে নিচ্ছি। তবে এক্ষেত্রে হাত লাগানোই ভালো, কারণ এঁচোড়টা খুব একটা স্ম্যাশ হয় না, একটু শক্ত শক্ত ছিবে ছিবে থাকে। তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম উনানে, তারপর দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিলাম 5 ফোড়ন, এরপরে দিচ্ছি কাসুরি মেথি, তারপরে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। এরপর একটু নাড়াচাড়া করে দেব, তা না হলে কসুরি মেথিগুলো পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখন অল্প একটু হিং। হিংটা দিলে স্বাদটা একদমই অন্যরকম হয়। এরপরে দিলাম লঙ্কা, হলুদ, জিরা আর লবণ, তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর অল্প একটু জল দিয়ে এখন আমি কিছুক্ষণ কষাতে থাকবো। এই পর্যায়ে আমি এখন একটা তেজপাতাকে ক্রাশ করে দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না কড়াই ছেড়ে দেয়। দেখুন মশলাটা এখন হয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা এঁচোড় আর আলু। তারপর আমি আবারও কিছুক্ষণ বেশ ভালোভাবে নাড়াতে থাকবো। এখানে অবশ্যই ঝালটা অনেক মিনিমাম বা কম রাখতে হবে আর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলার সঙ্গে এঁচোড় আলু মাখাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর পুরো মিশ্রণটাই যখন কড়াই ছেড়ে উঠে আসবে তখন বুঝে নিতে হবে একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন পুরো মিশ্রণটাই তুলে নিলাম। এরপর আমি এই মিশ্রণটার মধ্যে এখন দিয়ে দেব কিছুটা গরম মশলা পাউডার। এই পর্যায়ে দিলে সুগন্ধিটা অনেকটা স্ট্রং থাকে। তো এখন আমি তেজপাতাটা বেছে ফেলে দিলাম। তারপর আমি গরম মশলাটা এই এঁচোড় আলু মাখার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে খুব সুন্দরভাবে মিক্স করে নিলে সমস্ত মশলাই কিন্তু আরও একবার মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো এরপর দেখুন হাতে করে এইরকম চ্যাপটা চ্যাপটা করে আমি গড়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গেই গড়ে নিলে অনেকটাই সুবিধা হয় ভাজার সময়। এরপর অন্য আরেকটা জায়গায় নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন, একটুখানি চালের গুঁড়ো, অল্প একটু কর্নফ্লোর, দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন অল্প অল্প করে জল মেশাবো। অল্প অল্প করে জল মেশালে এই যে ঘনত্বটা খুব ভালোভাবে বুঝতে পারা যায়। দেখুন আমিও কিন্তু এইভাবে অল্প অল্প করে জল মেশালাম আর ঠিক এই রকম থকথকে একটা মিশ্রণ তৈরি হবে। এরপর উনানে কড়াই বসিয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, যেহেতু ছাঁকা হবে। তো তারপর আমি বেসনের মিশ্রণটার মধ্যে আলু আর এঁচোড়ের মাখানোটা আমি দিয়ে দিলাম। তারপরে এইভাবে চামচে করে তুলে তুলে এখন আমি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি।
এখানে ছাঁকা জিনিসের ক্ষেত্রে কিন্তু তেল যত বেশি হবে তত পারফেক্ট সাইজ হয়। তো এখানে আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি, খুব যে এক কড়াই তেল দিয়েছি তা নয়, দোকানের মতো যে পারফেক্ট হবে তা নয়, তবে খুব যে খারাপ হবে এমনটাও নয়। তো দেখতে থাকুন, যেহেতু ছোট্ট কড়াই তাই জুড়ে জুড়ে যাচ্ছে, পরে আমি অবশ্য ছাড়িয়েও দিয়েছি। তো দেখুন এইভাবে লাল লাল করে এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখানে আমি প্লেটটা সস দিয়ে সাজিয়ে নিয়েছি। খুব লোভনীয় লাগছে না দেখতে? যারা এইভাবে খেতে পারবেন তো খাবেন, আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা অবশ্যই ভাত দিয়ে খাবেন, সঙ্গে অল্প একটু পাতলা ডালও নেবেন, তাহলে ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম হবে। তারপরেও এমনিতেই ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এই রকম একটা ওয়েদারে এই রকম একটা রেসিপি করে খাওয়াই যেতে পারে, তাই না ফ্রেন্ডস? তো দেখুন এটা দেখতে কতটা যে সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন। তো খুব যে পারফেক্ট তা নয়, কারণ আমি খুব বেশি তেলে কিন্তু ভাজিনি। এরপরেও টেক্সচারটা দেখুন, ঠিক দোকানে ভাজা চপের মতো। শুধুমাত্র এঁচোড় আর আলু দিয়ে এই রকম একটা মুখরোচক রেসিপি আপনারাও বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।